আসসালামু আলাইকুম, সকলকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাসটা শুরু করার পূর্বে যথারীতি আমাদের যারা ভাইবা অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য বলতে চাই যে আপনার ভাইবার বেসিক এবং আপনার ভাইবার 85 to 90% কভার আপ করার জন্য আমাদের রেকর্ড ক্লাসগুলো যথেষ্ট। আপনি যদি রেকর্ডের ক্লাসগুলো এবং সাথে আমাদের দেওয়া প্রিভিয়াস ব্যাচগুলোর পিডিএফগুলো পড়ে ফেলেন, তাহলে আপনার 85 to 90% প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর আমরা লাইভ ক্লাসগুলোতে মূলত যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে নতুন যে সকল কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে বা স্যাররা যেগুলো একটু অন্য ধরনের অ্যান্সারগুলো যেগুলো স্যাররা নিজেদের থেকে চাচ্ছেন বা যে জিনিসগুলো সম্প্রতিকালে বা সাম্প্রতিক সময়ে স্যাররা জিজ্ঞাসা করেন, সেগুলো আমরা এই বিষয়গুলোকে আমরা আমাদের লাইভ ক্লাসগুলোতে অ্যাপ্রোচ করব। এর পাশাপাশি আপনাদের যে কোনো জিজ্ঞাসা আপনারা এই লাইভের কমেন্টে করতে পারেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে করতে পারেন, আমরা অবশ্যই এবং আমি আছি উত্তর দেওয়ার জন্য। তাহলে এবার যদি আমরা দেখি, যেমন যখনই আপনাকে ভাইবা স্টার্টিং পয়েন্টে হবে তখন এবার একটা কমন কোশ্চেন করা হয়েছে যে আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করবেন এবং এর বিভাগ কয়টি। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনাকে কোন মন্ত্রণালয় নিয়োগ দিবে, অথবা আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করবেন, অথবা কোথায় আপনি পরীক্ষা দিতে এসেছেন, এই ধরনের কোশ্চেন করতে পারে। তাহলে আপনাকে কিন্তু নিয়োগ দিবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনি পরীক্ষা দিতে যাবেন পিএসসিতে, যেটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বা বিপিএসসি বললে ভালো, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এরপর যদি বলে যে আপনি যোগদান করার পর বা আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করবেন, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, যেহেতু আমরা বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আমরা ভাইবাটা দিচ্ছি বা এটাই আমাদের প্রথম চয়েস, সুতরাং আমাদের অ্যান্সার করতে হবে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবং এই মন্ত্রণালয়টা অ্যান্সার করার সময় কিন্তু অবশ্যই সঠিকভাবে নাম যেটা সেটাকে আপনাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করে যে এর বিভাগ কয়টা আছে। আমরা যদি দেখে থাকি বা আমরা যদি ফলো করে থাকি স্বাস্থ্য বিষয়ক নিউজগুলো, তাহলে আমরা জানবো যে এর বিভাগ আছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, আরেকটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও হচ্ছে পরিবার কল্যাণ বিভাগ। এই জিনিসটাকে জিজ্ঞাসা করে। ওকে, এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে অনেক সময় জিজ্ঞাসা করে যে এই স্বাস্থ্য বিভাগের আন্ডারে কতগুলো অধিদপ্তর বা পরিদপ্তর রয়েছে। সেটা আমাদের ক্লাসেও আছে, পিডিএফও দেওয়া আছে। এর আন্ডারে টোটাল অধিদপ্তর এবং পরিদপ্তর সহ টোটাল 7টা প্রতিষ্ঠান রয়েছে যেটার আন্ডারে পড়বে। সেটা কিন্তু আপনারা পিডিএফে পেয়ে যাবেন, জাস্ট আপনারা দেখে ফেলবেন। এখন অনেক সময় জিজ্ঞাসা করে যে আপনি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করবেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে কার আন্ডারে, সেটা কিন্তু হবে স্বাস্থ্য সেবা বিভাগ। মানে হাসপাতাল রিলেটেড যত বিষয়গুলো থাকবে সবাই কিন্তু স্বাস্থ্য সেবার আন্ডারে হবে। আর যদি জিজ্ঞাসা করে যে আপনি যে মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন, তাহলে সেটা কোনটার আন্ডারে, সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার আন্ডারে। মেডিকেল কলেজ কিন্তু স্বাস্থ্য শিক্ষার আন্ডারে, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালটা কিন্তু এটা আলাদা, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগের আন্ডারে পড়বে। এভাবে স্যাররা যেটা জানতে চায় সেটা বুঝে স্পেসিফিক্যালি আপনারা অ্যান্সার করবেন। এরপরে অনেকে জিজ্ঞাসা করেছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিছু প্রতিষ্ঠানগুলোর নাম বলেন।
এটা সাধারণত জিজ্ঞাসা করবে যদি আপনারা এই রিলেটেড কোনো জায়গাতে কাজ করে থাকেন বা এর সাথে সম্পৃক্ততা আছে বা কেউ এমপিএইচ করছেন বা কেউ আইসিডিডিআরবিতে জব করছেন, তাদেরকে জিজ্ঞাসা করে এই কোশ্চেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলো আছে নিপোর্ট, নিপসম, এরপর আইসিডিডিআরবি, এই জিনিসগুলো। হ্যাঁ, বাকি হাসপাতাল, মেডিকেল কলেজ সেগুলো তো আমরা সবাই কম বেশি জানি, সুতরাং আমরা এটা আলাদা করে বললাম না। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি প্রিভিয়াস বিসিএসগুলোতেও করা হয়েছে, এবারকার বিসিএসও করা হচ্ছে। সেটা হচ্ছে যে বা 4500 করা হয়েছে, 4400, বা যদি আমরা বলি 48 বা তার আগে সব জায়গাতেই করা হয়েছে। 43-এ তো স্বাস্থ্য কার্ডটা ছিল না। যে স্বাস্থ্য খাতে আপনার কাছে বড় চ্যালেঞ্জগুলো কী কী মনে হয়, আপনার কাছে চ্যালেঞ্জগুলো কী কী মনে হয় আর কি। তো আমি যেটা বলবো, যদি এইরকম থাকে, প্রথমে আপনি বলবেন যে বাজেট স্বল্পতার বিষয়টা উপস্থাপন করবেন, যে এতে আমাদের মোট বাজেটের মাত্র 5% এতে বরাদ্দ করা হয়েছে, এটা একটা। এরপরে প্রশাসনিক সমন্বয়হীনতা, চাইলে এটাকে আরও সুন্দরভাবে বলতে পারেন যে স্বাস্থ্য খাতের বিভিন্ন যে দপ্তর, অধিদপ্তর বা স্বাস্থ্য খাত রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে সমন্বয়হীনতা। 3 নম্বর বলতে পারেন সীমাহীন দুর্নীতি। 4 নম্বর হচ্ছে অবকাঠামো ও জনশক্তির মধ্যে ভারসাম্যহীনতা। এরপরে বোর্ডের স্যাররা যেটা শুনতে পছন্দ করেন সেটা হচ্ছে যে ডাক্তারগণ রোগীদের প্রতি আন্তরিক নন। এই 4-5টা যেটা আপনি বললে এবং সেই সম্পর্কিত বিষয়ের অ্যান্সারগুলো দিতে পারবেন, সেগুলো আপনারা নিজেদের মতো তৈরি করে নেবেন। আরও চাইলে বলতে পারেন যে এরকম রেফারেল সিস্টেমের অভাব, দেশে জন্মহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, রোহিঙ্গা ইস্যু, এটা বললে স্যাররা অনেক খুশি হন, এটাও কিন্তু স্বাস্থ্যগত বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে পরবর্তীতে মনে করতে হবে যে রোহিঙ্গা থেকে পরবর্তীতে আপনাকে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো আপনাকে যাতে অ্যাপ্রোচেবল হয়। এরপর হচ্ছে যে স্বাস্থ্য সেবাটা না দিয়ে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে এরা মূলত তাদের মুনাফা করার চেষ্টা করছে, এগুলো বিষয়। তো এর মধ্যে আবার জিজ্ঞাসা করতে পারে ক্লিনিক, ক্লিনিক আইন, ডায়াগনস্টিক মানহীন ক্লিনিক নিয়ে, ক্লিনিক আইন এবং কত সালে রয়েছে, এই বিষয়গুলো এখান থেকে জিজ্ঞাসা করতে পারে আর কি। ওকে, বাজেট স্বল্পতা থেকে কি থাকে এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি, এগুলো নিয়ে আমি বলবো না। এখান থেকে যেটা আলোচনা করতে পারে যে হচ্ছে দুর্নীতি থেকে, হ্যাঁ, দুর্নীতি থেকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনাকে চলে যেতে পারে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, সেখানে কিন্তু টোটাল 27টা খাতে দুর্নীতির কথা বলেছে, এর মধ্যে 4টা খাতে কিন্তু সীমাহীন দুর্নীতি হয়েছে বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অধীনে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ছিল সেখানে তিনি বলেছেন, কিন্তু সেখানে তিনি কিন্তু স্বাস্থ্য খাতেরটা উল্লেখ করেননি। সো যে 4টা খাতে, যেমন বিদ্যুৎ জ্বালানি খাত, ব্যাংকিং খাত, এই খাতগুলোতে কিন্তু বলেছেন, এগুলো দেখে যাবেন। আচ্ছা, এরপরে অবকাঠামো সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। অবকাঠামো কি, আপনার সহজভাবে সংজ্ঞা হতে পারে যে যে কোনো বিষয় যে আমরা দৃশ্যমান অবস্থায় দেখতে পারি সেটাই হচ্ছে অবকাঠামো। স্বাস্থ্য অবকাঠামোর উদাহরণ হচ্ছে যেমন আমাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটির সাথে বিল্ডিং বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন রয়েছে সেগুলো, এটা হবে। আচ্ছা, তখন জিজ্ঞাসা করতে হবে ডাক্তারি স্কিল, এটা কি আপনার অবকাঠামোর মধ্যে পড়ছে না? ডাক্তারি স্কিল কিন্তু অবকাঠামোর মধ্যে পড়ছে না, ডাক্তারি স্কিলটা পড়ছে এটা স্কিল অফ মধ্যে। অবকাঠামো যেটা হচ্ছে দেখতে পাওয়া যায়, যেমন অপারেশন থিয়েটারটা, এটা কিন্তু হচ্ছে অবকাঠামোর মধ্যে হচ্ছে অবশ্যই চলছে। এরপর জনশক্তির মধ্যে ভারসাম্যহীনতা না বলে আপনাকে আপনারা এটা আরও সুন্দর করে বলতে পারেন যে জনশক্তির অভাব। জনশক্তির অভাব আপনারা কিভাবে বলতে পারবেন, যেমন হচ্ছে ডাক্তার সংকট। যদি বলে যে সরকার তো বা বর্তমান সরকারও তো অনেক ডাক্তার নিয়োগ দিচ্ছে, তারপরেও ডাক্তার সংকট কত, তখন আপনি বলবেন যে স্যার, যে WHO অনুমোদিত বাংলাদেশে দেখা গেছে যে অন্তত ডাক্তার থাকতে হবে প্রতি 1000 জনে একজন, কিন্তু বর্তমানে যদি আমরা দেখি তাহলে 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শহরাঞ্চলে প্রতি 1827 জনের জন্য একজন ডাক্তার এবং গ্রামাঞ্চলে প্রতি 2889 জনের জন্য একজন করে ডাক্তার আছে। এছাড়াও যদি আমরা বলি যে একজন ডাক্তারের জন্য 3জন নার্স থাকার কথা, 5জন ওয়ার্ড বয় আয়াগুলো থাকার কথা, কিন্তু স্যার এই ফ্যাসিলিটিগুলো আমরা প্রোভাইড করতে পারি নাই। সুতরাং ডাক্তারি যে বিষয় বা স্বাস্থ্য খাত থেকে শুধুমাত্র ডাক্তারি অন্তর্গত না ভেবে আমরা যে এই যে জনশক্তির যে স্বল্পতাগুলো রয়েছে এগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি। আপনি যদি এভাবে ডাটাবেসড অ্যান্সার দেন তাইলে কিন্তু স্যাররা আপনার প্রতি খুশি হবে, এবং ডাটার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনারা যদি জিজ্ঞাসা করে ডাটাটা কোথায় পেয়েছো, তাহলে সেগুলো আপনারা অ্যান্সার করবেন। এই তথ্যগুলো কিন্তু আমার পিডিএফে দেওয়া আছে, সেখানেই পাবেন। যেমন এটা, এই যে আমি যে একটা অনুপাতটা বললাম,
এটা তো ডাব্লিউএইচওর ডাটা, এই দুটো কিন্তু কালের কণ্ঠে প্রকাশিত রিপোর্ট অনুসারে এটা বলা হয়েছে, এই কথা আপনারা বলে দিতে পারেন। আচ্ছা, এই কথাটা শুনতে স্যাররা খুব বেশি পছন্দ করেন যে আমাদের দেশের ডাক্তারগণ রোগীদের প্রতি আন্তরিক নন। অনেক অনেক স্যার দেখা যায় দুই একটা পয়েন্ট বলার পরই বলেন আসল পয়েন্টটা বলতেছেন না কেন, এরকম বলতে পারে। সুতরাং সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে তুলে ধরতে পারেন যে স্যার আমাদের দেশের ডাক্তারগণে স্কিল থাকা সত্ত্বেও তার রোগীদের প্রতি যথেষ্ট আন্তরিক নন, এটাও একটা হচ্ছে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ। আপনাকে মনে করতে হবে যে ভাইবা হচ্ছে আপনি সেখান থেকে কীভাবে সর্বোচ্চ মার্কটা নিশ্চিত করে আসতে পারেন, কিন্তু একই সাথে আবার আপনার যে নিজের প্রশাসন সেটাকেও বা নিজের যে পেশা সেটাকেও বদনাম করা যাবে না। এই জন্য এমনভাবে অ্যান্সারটা করেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ওকে, আচ্ছা, এখান থেকে হয়তো চলে যেতে পারে যে বাংলাদেশের মানুষ কেন ভারতে যায়, কেন ভারতে চিকিৎসা নিতে যায়, সেখানে কী কী সুবিধা পায়, এগুলো অ্যান্সার আপনারা জানেন বা আমি প্রিভিয়াস লেকচারগুলোতে দিয়েছি, সুতরাং আমি এখানে আলোচনা করছি না। আচ্ছা, দুর্বল রেফারেল সিস্টেম, এটা যখন বলবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশের রেফারেল সিস্টেমের লেভেল কয়টি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বা সেখান থেকে যে বাংলাদেশের স্বাস্থ্য কেয়ার ফ্যাসিলিটির লেভেল কয়টা, তাহলে মোটামুটি আমরা জানি এটা 3টা স্তর রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক স্তর, একটা হচ্ছে মধ্য স্তর, একটা হচ্ছে উচ্চ স্তর বা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেল। তো এই প্রাইমারি লেভেলটা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স বা তার নিচে যেগুলো আছে। ওকে, এরপর যদি আমরা বলি সেকেন্ডারি, যেমন হচ্ছে সদর হাসপাতাল বা জেলা ডিস্ট্রিক্ট হাসপাতাল বা যেগুলো 250 শয্যা বা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং হচ্ছে টারশিয়ারি হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল বা স্পেশালাইজড হাসপাতাল বা 500 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো আছে সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল অফ ফ্যাসিলিটি। ওকে, এবার স্যার যদি আপনাকে একটু প্যাঁচাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলে দিতে পারে যে রেফারেল সিস্টেমের ধরন কয় ধরনের, এটা জিজ্ঞাসা করতে পারে। যদি ধরন জিজ্ঞাসা করে আপনারা কোশ্চেনটাকে আগে ক্যাচ আউট করবেন, করে আপনাকে অ্যান্সার করতে হবে স্যার রেফারেল সিস্টেম ধরন অনুসারে রেফারেল সিস্টেম হচ্ছে তিন ধরনের হবে, 2 ধরন না 3 ধরনের। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী রেফারাল। ওকে, যে আপনি উপজেলাতে একটা পেশেন্টকে রিসিভ করেছেন, তারপরে আপনার মনে হচ্ছে যে এই পেশেন্টটা আপনি ডিল করতে পারবেন না, তাকে আপনি মেডিকেল কলেজে পাঠিয়ে দিলেন, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী রেফারাল। ওকে ওকে, সেকেন্ডটা হচ্ছে আমাদের নিম্নমুখী রেফারাল। নিম্নমুখী রেফারালটা কি, একটা রোগী মেডিকেল কলেজ হাসপাতালে এসে যক্ষ্মা শনাক্ত হয়েছে, তখন সেই রোগীকে বলা হলো যে আপনার যক্ষ্মা শনাক্ত হয়েছে, আপনি কিন্তু উপজেলা থেকে গিয়েই এই যে ডটস কর্নার থেকে স্বাস্থ্যসেবাটা নিতে পারবেন, এটা হচ্ছে নিম্নমুখী রেফারাল। আর 3 নাম্বার রেফারেল হচ্ছে সমান্তরাল রেফারাল। সমান্তরাল রেফারালটা কি, সমান্তরাল রেফারাল হচ্ছে ধরেন আপনার বাবু আছে, আপনার বাবুকে টিকা দিতে হবে। ওকে, আচ্ছা, তো টিকা দেওয়ার জন্য এখন কি করা হলো, ধরেন আপনি বা আপনার ওয়াইফ দেখা গেছে সে তার বাবার বাড়িতে আছে, তো সে প্রথম ডোজ টিকা ওখানে রয়েছে, তো দ্বিতীয় ডোজ টিকা দেখা গেল যে ওখান থেকে বলে দিল যে পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে উপজেলা হেলথ কমপ্লেক্স সেখান থেকে নিতে পারবেন। অর্থাৎ একই ধরনের বা একই লেভেলের হাসপাতালগুলোর মধ্যে যে ধরনের রেফারেল সিস্টেমটা বিরাজমান থাকে তাকে আমরা বলি সমান্তরাল রেফারাল। সুতরাং এইভাবে যে স্যাররা কোনটা জানতে চাইতেছে সেটার পালস বুঝে কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে এখানে। এবার আমরা আরেকটা কমন একটা কোশ্চেন আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এলাকার মূল স্বাস্থ্যগত সমস্যাগুলো কি কি, এটা নিয়ে আলোচনা করতে চাই। তো এটা আমি এখানে কিছু পয়েন্ট দিয়েছি, আপনারা চাইলে নিজেরাও কিন্তু সাজিয়ে নিতে পারেন। যেমন আমি যদি বলি আমার এলাকায় সমস্যা কি থাকবে, স্যার এখানে আমাদের কোনো একটা স্পেশালাইজড বা ভালো হাসপাতাল নেই এরকম বলতে পারেন, বা সেটাকে সুন্দর করে বলতে গেলে স্যার এখানে হাসপাতালটা সুসজ্জিত নয় অথবা হাসপাতালে অবকাঠামো দুর্বল। এরপরে 2 নাম্বার বলবেন যে জনগণের অসচেতনতা, কথাটা উল্লেখ করতে পারেন। 3 নাম্বার বলতে পারেন স্যার এখানে যে ক্লিনিক ব্যবস্থা রয়েছে সেগুলো মানহীন এবং হচ্ছে ডায়াগনস্টিক। আমি আবারও বলছি, ক্লিনিক বা ডায়াগনস্টিকের কথা বললে অবশ্যই আপনি কিন্তু যে ক্লিনিক রিলেটেড যে আইন যেটা আছে সেটা জেনে যাবেন। আর এরপর আপনার এলাকায় যদি কোনো রোগের প্রাদুর্ভাব থাকে সেটাই বলতে পারেন। এখন যেমন আমরা কিছুদিন আগে রিপোর্ট দেখছি যে সিরাজগঞ্জে কিন্তু এইডস রোগের প্রাদুর্ভাব আছে, সেটা বেড়ে যাচ্ছে, সুতরাং সেটাও আপনি বলতে পারেন।
এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় বা আমরা ভাইবা নেওয়ার সময় দেখেছি, যখন বলা হয় কোনো ক্যান্ডিডেটকে যে আপনার এলাকায় মূল স্বাস্থ্যগত সমস্যা কী, তখন তিনি অ্যান্সার না কোশ্চেনটা না বুঝে অ্যান্সার দেওয়া শুরু করেন, যে যক্ষ্মা বা রোগের নামগুলো বলা শুরু করেন। কিন্তু স্বাস্থ্যগত সমস্যা কিন্তু এইটা নয়। স্বাস্থ্যগত সমস্যা মানে হচ্ছে টোটাল সামগ্রিক সিনারিও, যে কি সমস্যা আছে। যেমন আমরা বলি জনগণের অসচেতনতা। জনগণের অসচেতনতা বলতে কি বোঝাচ্ছেন? অর্থাৎ জনগণ তাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন নন, তারা অসুস্থ হলে কবিরাজের কাছে যান, তারা হাসপাতালে কী ধরনের সেবা পাওয়া যায় এই সম্পর্কেও তারা জানে না। তাদের যে মূর্খতা, এটাও কিন্তু আপনার স্বাস্থ্যগত সমস্যার আন্ডারেই পড়ছে। সুতরাং এই বিষয়গুলো আপনার এলাকায় যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ফিক্সড করে নিতে পারেন। নিয়ে এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা হতে পারে, যখন আপনি বলবেন যে স্যার আমার এলাকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটা দুর্বল, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি আপনার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছেন কিনা। আমার এখন আপনাদের কাছে বলার থাকবে, যদি না যেয়ে থাকেন দরকার নেই, আপনি হয়তো বলতে পারেন স্যার আমি সামনে দিয়ে গিয়েছি কিন্তু আমার কোনো কারণে ভেতরে ঢোকার প্রয়োজন হয়নি। এইরকম অ্যান্সার দিতে পারেন। দিলে কি হবে, স্যাররা খুব বেশি ডিপে কোশ্চেন করবেন না, কারণ স্যাররা আপনাকে কোশ্চেন করতে পারে তখন যে হ্যাঁ আপনি কি অবকাঠামোগত দুর্বলতা দেখছেন বলেন তো। তখন আপনি হয়তো কোনো কিছু না জানলে এমন একটা কিছু বললেন যেটা স্যারের জন্য মনে হলো যে আপনি মিথ্যা বলছেন। আর আপনার এটা ভাবার কোনো কারণ নেই যে স্যাররা জানেন না যে আপনি কি বলছেন। আমি একটা উদাহরণ বলি, যে আমার এক সিনিয়র ভাইয়ের ভাইবার এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম, যে তাকে জিজ্ঞাসা করেছিল যে উমুক জেলার আর বা হচ্ছে তোমার জেলার 9টা উপজেলার নাম বলো। তো তিনি এখন 8টা বলে তিনি 9 নাম্বারটা একটু অন্যরকম বলছিলেন। তখন স্যার তাকে ধরে ফেলছেন। তখন স্যার বলছিলেন যে তুমি তো এটা ভুল বলছো, আমার সাথে চালাকি করতে যেও না। পরে জানা গেল যে স্যার কোশ্চেনটা করেছিলেন সেই স্যার ওই এলাকায় একসময় ইউএনও ছিলেন, এই জন্য তিনি 9টা উপজেলার নাম জানেন। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনাকে স্যার যখন একটা কোনো কোশ্চেন করছেন সেটার স্পেসিফিক জেনেই কোশ্চেন করছেন, তাই ভুল উত্তরটা আপনারা স্কিপ করে ফেলেন। আচ্ছা, এরপরে এই কোশ্চেনে কমন কোশ্চেন সবাইকেই করা হচ্ছে, যদি এই কোশ্চেনটা করা হয় যে এই সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে করতে পারেন। ওকে, তো সমস্যাগুলোর সমাধান অথবা আপনাকে পার্টিকুলার একটি স্পেসিফিক সমস্যা দিল, যেমন যদি বলল যে এই যে মানহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক আছে, এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন, তখন আপনাকে বলতে হবে যে স্যার এই বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব, যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা সেই বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এখানে আমার কিছু করার নেই। সেম অবকাঠামোগত সেম জনগণের অসচেতনতা বিষয়ে বলা আছে। এই বিষয়ে চাইলে আপনারা সুন্দর করে অ্যান্সার করতে পারেন যে স্যার একজন ডাক্তার হিসাবে আমি এটাকে দুইভাবে এই জনগণের সচেতনতা বাড়াতে পারি। এক হচ্ছে ডাক্তার হিসেবে তাদেরকে রোগ সম্পর্কে, রোগের লক্ষণ সম্পর্কে জানাতে পারি এবং রোগ হলে তাদের প্রাথমিক কী চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন সেই সম্পর্কে বলতে পারি। এবং আরেকটা হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে যে তাদের কী কী স্বাস্থ্য বিষয়ক সচেতনতাগুলো থাকা দরকার, যেমন কিভাবে তারা হাত হাত পরিষ্কার করবে, কিভাবে তারা হচ্ছে খাবার খাবে, নখ ছোট রাখবে, এই বিষয়গুলো তাদেরকে আমি জানাতে পারি। এভাবে যদি আপনি গুছিয়ে গুছিয়ে বলেন স্যারদের কাছে অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে। ওকে, আচ্ছা, এরপর এই কোশ্চেনটা সম্ভবত 45 বিসিএসে করা হয়েছিল, যে এর আগে 41 বিসিএসও এই কোশ্চেনটা একজন ভাইবা ক্যান্ডিডেটকে করা হয়েছিল, যে আপনি যে একজন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা হবেন, আপনার এমন একটা দায়িত্ব বলেন যেটা অন্য কোনো ক্যাডার কর্মকর্তা করতে অপারগ বা তিনি করবেন না। তখন আপনি বলতে পারেন যে আপনি একজন ডাক্তার হিসেবে বিশেষ স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা হয়ে আপনি কিন্তু এক্সপার্ট উইটনেস হিসেবে অর্থাৎ হচ্ছে বিশেষজ্ঞ মতামত হচ্ছে আপনি প্রদান করতে পারেন। যেমন হচ্ছে আপনাকে কোনো একটা আপনি একটা কেস রিসিভ করছেন, আপনি বলছেন যে এটা গ্রিভিয়াস হার্ট আশা করি আপনারা জানেন। সুতরাং আপনাকে আদালতে সাক্ষ্য দিতে যেতে হয়েছে যে এটা আদৌ গ্রিভিয়াস হার্ট কিনা। আমি এখানে পোস্টমর্টেমের উদাহরণ দিয়েছি, বাট আপনাকে আমি আরেকটা কথা বললাম। সুতরাং আপনি যখন এক্সপার্ট উইটনেস হিসেবে যাবেন তখন এটা কিন্তু সব ক্যাডার কর্মকর্তাকে এই হচ্ছে দায়িত্বটা পালন করতে হবে না। এর পাশাপাশি এখানে ক্ষেত্রে স্যাররা কিছু ট্রিকি কোশ্চেন করেন, যেমন ট্রিকি কোশ্চেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে একটা লোক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আর কি। ওকে, আচ্ছা, তো এই অবস্থায় হচ্ছে আপনি এক্সপার্ট উইটনেস হিসেবে গণ্য হবেন কি না।
এরকম কোশ্চেন করা হয়েছে। দেখেন কোশ্চেনগুলো কত ট্রিকি থেকে ট্রিকি, এবং এই কোশ্চেনগুলো না পারলে কিন্তু আপনার ভাইভাটা ফেল হবে না, কিন্তু এই কোশ্চেনগুলো পারলে আপনার ভাইভাতে নাম্বার বেড়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলোই করা হয় আপনার উপস্থিত যে বুদ্ধি সেটা বিবেচনা করার জন্য। তাহলে তখন আমি অ্যান্সার করব কি, অ্যান্সার কি হবে? আপনাকে মনে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই রোগীকে অ্যাটেন্ড করছেন ততক্ষণ না পর্যন্ত আপনি এক্সপার্ট উইটনেস নন। তখন স্যার আপনি অ্যান্সার করতে পারেন, স্যার যদি রোগীটাকে আমি অ্যাটেন্ড করি সেই ক্ষেত্রে আমি এক্সপার্ট উইটনেস হিসেবে কাউন্ট হব, যদি রোগীটাকে আমি অ্যাটেন্ড না করি সেই ক্ষেত্রে আমি এক্সপার্ট উইটনেস হিসেবে কাউন্ট হব না। তাহলে এই বিষয়গুলোতে যদি এইভাবে আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন না। ওকে, এবার এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য বাংলাদেশ সরকার কোন বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে? অ্যান্সার হচ্ছে কমিউনিটি ক্লিনিক প্রোগ্রাম, এবং কমিউনিটি ক্লিনিক নিয়ে আমার ডিটেলস লেকচার আছে, ওখানে বাকিটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এই সিনারিওটা আমি বিভিন্ন লেকচারে আলোচনা করেছি, এটাও কিন্তু একটা কোশ্চেন করা হয়েছে যে আপনি উপজেলায় কর্মরত আছেন, আপনার কাছে একটা স্ট্যাপ ইনজুরি নিয়ে আসছে বা আপনার কাছে একটা গন্ডগোল পেশেন্ট নিয়ে আসছে, আপনি তাকে কীভাবে ম্যানেজ করবেন? আপনাকে মনে করতে হবে যে আপনার কাছে যখনই গন্ডগোল করে বা কোনো একটা ইনজুরি নিয়ে বা কোনো একটা হোমিসাইড বা সুইসাইডাল কেস যখন আসে, আপনাকে ফার্স্টে অবশ্যই পেশেন্টকে ইমিডিয়েটলি রিসাসিটেট করতে হবে। রিসাসিটেট করার পাশাপাশি পেশেন্টের পার্টিকুলার্সটা নিয়ে নিতে হবে, তার ইনজুরি নোট ডাউন করতে হবে যে তার কী কী ইনজুরি কোথায় কীভাবে আছে। এরপর যেহেতু স্ট্যাপ ইনজুরি, এটা কিন্তু একটা পুলিশ কেস, পুলিশকে ইনফর্ম করতে হবে এবং পরবর্তীতে আপনাকে রোগীটাকে রেফার করতে হবে। কেন রেফার করবেন? কারণ উপজেলায় তো স্ট্যাপ যে ইনজুরি আছে সেটা ম্যানেজ করার ফ্যাসিলিটিটা নেই, এই জন্য আপনাকে হায়ার সেন্টারে রেফার করতে হবে। যে কোনো কেসই কম বেশি এইভাবেই ম্যানেজমেন্ট হবে উপজেলায়, এই জাস্ট এটা ফরম্যাটটা দেখে ফেলবেন। আচ্ছা, এবার আপনি যেহেতু বিশেষ স্বাস্থ্য কার্ডের এই ভাইভাতে পরীক্ষা দেবেন, আপনাকে মেইনলি এই কোশ্চেনটাই করা হবে যে আপনি কি মনে করেন যে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ করা উচিত কিনা। এটার অ্যান্সার আমি আমার রেকর্ড ক্লাসগুলোতে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তবে এবার ভাইভাতেই একটা কোশ্চেন করেছে যে প্রতিরক্ষা খাত থেকে একটা জিজ্ঞাসা করেছিল, সম্ভবত এটা সম্ভবত পুলিশ ক্যাডারে যিনি ছিলেন তাকে এই কোশ্চেনটা করা হয়েছিল যে প্রতিরক্ষা খাতে এটা ডাক্তারদের করার সম্ভাবনা খুবই কম, তবুও দেখে যেতে পারেন। জি স্যার, বর্তমানে ভূ রাজনীতি, এভাবে অ্যান্সারটা শিখে গেলেন যে বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কিন্তু অবশ্যই প্রতিরক্ষা খাতে বরাদ্দটা বাড়ানো উচিত। তখন কিছু স্যার রয়েছেন, যেমন সাব্বির স্যারের মতো স্যার রয়েছেন যারা হচ্ছে স্পেসিফিক নাম্বারটাও জানতে চান, সুতরাং আপনি প্রতিরক্ষা খাতে বরাদ্দটাও জেনে যেতে পারেন যে এই অর্থ বছর 40,698 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই খাতে। ওকে, এরপরে আমরা এই কোশ্চেনগুলো রিসেন্টলি করা হয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা অ্যাপ্রোচ করলাম। এবার আমরা একটু সাম্প্রতিক ইস্যুগুলো দেখব। আপনাকে মনে রাখতে হবে যে সাম্প্রতিক ইস্যু থেকেও কম বেশি কিন্তু আপনাকে কোশ্চেন করা হবে। এটা বিভিন্নভাবে করা হয়েছে, আপনি পেপার পড়েন কিনা বা এই খবর শুনেছেন কিনা। যেমন প্রিভিয়াসলি 45 বিসিএসে বলা হয়েছে যে একজন আফ্রিকার একজন প্রেসিডেন্ট যিনি স্বাস্থ্য খাতে বিপ্লব এনেছেন তার নাম কি? ইব্রাহিম ত্রাওরে। ইব্রাহিম ত্রাওরে কীভাবে বিপ্লব এনেছেন, তিনি কিভাবে এটা সম্ভবপর করলেন, সেটা কিন্তু ওই সময়ের জন্য একটা হট টপিক ছিল। হ্যাঁ, বা ইরান ইসরায়েল ইস্যু, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান ইস্যু, যুক্তরাষ্ট্র রাশিয়া ইস্যু, এই ইস্যুগুলো কিন্তু সবসময় হট টপিক। অর্থাৎ আপনার ভাইবার আগে পিছে 7 দিন এই সময়গুলোতে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো হচ্ছে আপনি দেখে যাবেন। তবে রিসেন্টলি যে জিনিসগুলো থেকে কোশ্চেন করা হয়েছে সেগুলো আমি জাস্ট এখানে একটু উপস্থাপন করেছি আর কি, আপনাদের সময় থাকলে অবশ্যই দেখে নেবেন। যেমন সুদান ইস্যু নিয়ে, সুদান ইস্যুটা কেন গুরুত্বপূর্ণ আর কি, কারণ আমরা যদি দেখি, আচ্ছা তাহলে দেখব, কারণ আমরা জানি যে শান্তিরক্ষী প্রেরণে কিন্তু বাংলাদেশ অন্যতম শীর্ষ দেশের মধ্যে একটা, এবং এটা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কিন্তু দেখেন সুদান ইস্যুতে কী ঘটনা ঘটেছে, যে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 8 জন। যেহেতু এই ইস্যুটা আন্তর্জাতিক পার্সপেক্টিভেও গুরুত্বপূর্ণ এবং হচ্ছে
বলা যায় যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। হয়তো আপনাকে পিস কিপিং থেকে জিজ্ঞাসা করলো, বা আপনাকে এইভাবেও জিজ্ঞাসা করে যে সুদানে আসলে কি ঘটনা ঘটছে, সেখানে বাংলাদেশের শান্তিরক্ষীদের কি কিছু হয়েছে, কতজন নিহত হয়েছে। এরপরে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে এখন কততম রয়েছে, কত সালে প্রথমে পাঠিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী, কত সালে গিয়েছিল, এই বিষয়গুলো আপনাকে উপস্থাপন করতে পারে। তখন আপনি এগুলো রিটেন দিয়েছেন, আপনি জানেন, সেগুলো জাস্ট অ্যান্সার করে ফেলবেন। আমি কিন্তু এখানে টোটাল সিনারিও দিয়েছি, এই পিডিএফটা আপনাদের দেওয়া থাকবে, আপনারা এটা দেখে ফেলবেন। আচ্ছা, এরপরে যেই কোশ্চেন করা হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের পার্সপেক্টিভ, এখন কিন্তু দেখা যায় যে ভাইভাতে কম বেশি কোশ্চেনটা করা হয়, এবং এবারও করা হয়েছে, আগের বার ভাইভাগুলোতেও করা হয়েছে। যেমন রয়েছে যে বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ কীভাবে মোকাবেলা করবে। এই কোশ্চেন বুঝতে গেলে আপনাকে আগে বাংলাদেশ ভারতের সাথে কী কী সমস্যা এটা বুঝতে হবে। যে বাংলাদেশের সাথে মেইন সমস্যাগুলোর একটা হচ্ছে যে ভারত বাংলাদেশকে কিন্তু 3 দিক থেকে বেষ্টন করে রেখেছে। 1, 2 নম্বর হচ্ছে বাণিজ্য ঘাটতি, একটা হচ্ছে বড় ইস্যু। 3 নম্বর হচ্ছে যেহেতু ভারত একটা বড় দেশ, তাই সে আমাদের উপরে একটা আঞ্চলিক প্রভাব বিস্তার করতে চায়। এই সমস্যাগুলোই হচ্ছে ভারতের সাথে মেইন ইস্যু। এর পাশাপাশি ছোটো ছোটো সমস্যাগুলোর মধ্যে রয়েছে যেমন সীমান্ত সংঘাত, এবার হচ্ছে নদী বিষয়ক সমস্যা। এই জিনিসগুলো যদি আপনি জানেন, তখন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এক নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সক্ষমতাকে বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রীয় সক্ষমতার মধ্যে কীভাবে বৃদ্ধি করতে হবে, একটা হচ্ছে রাষ্ট্রীয় উৎপাদন বাড়াতে হবে, এরপর হচ্ছে ভারত কেন্দ্রিক বাণিজ্যটা কমিয়ে আনতে হবে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির মাধ্যমে যে বাংলাদেশ থেকে এই যে বিশাল একটা অ্যামাউন্ট ডলার ভারতে যাচ্ছে সেটার পরিমাণটা কমাতে হবে, এবং লাস্টে হচ্ছে কূটনীতিক ভারসাম্য মাধ্যমে। কূটনীতিক ভারসাম্যের মধ্যে কী করতে হবে, যেমন একই সেম কথা, সীমান্তের সংঘাতটা আমাদের হচ্ছে কমিয়ে আনতে হবে কূটনীতিক ভারসাম্যর মাধ্যমে। এরপরে বিভিন্ন আঞ্চলিক প্ল্যাটফর্মে বাংলাদেশ রয়েছে, যেমন সার্ক, বিমস্টেক, জাতিসংঘের কথা বলেন, সম্প্রতি কলম্বো সিকিউরিটি কনক্লেভ রয়েছে। এই যে এই বিষয়গুলো, এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভারতের সাথে চুক্তির মাধ্যমে বা কূটনীতির মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করতে পারে। ওকে, এই বিষয়গুলো বললে যথেষ্ট হবে। আচ্ছা, এরপর সম্প্রতিকালে যারা রাজস্ব যারা বিসিএস কর বা বিসিএস কাস্টমসে পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে এই কোশ্চেন করা হচ্ছে। আমরা জানি যে রাজস্ব বিভাগকে কিন্তু 2টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, এবং সেই পার্সপেক্টিভে এই কোশ্চেন করা হচ্ছে। এটাও একটা সাম্প্রতিক একটা ইস্যু যে বর্তমানে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও কত। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে যেটা একদম অথেন্টিক সোর্স সেটা আমি দিয়েছি। যে এটা কিন্তু বলেছেন যে এনবিআর সদস্য এ.কে.এম. বদিউল আলম বলেছেন যে বর্তমানে এই কর জিডিপিটা হচ্ছে 7.4%। এটার জাস্ট রিপোর্ট হচ্ছে এপ্রিল 2025। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কেন আমরা কর জিডিপি রেশিওটা একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। তখন আপনাকে বলতে হবে যে একটা দেশের কর জিডিপি রেশিওটা যদি ভালো হয়, তাহলে সেই দেশের অর্থনৈতিক অবস্থাটা ত্বরান্বিত হয় বা অর্থনৈতিক অবস্থা ভালো হয়। ওকে, এবং এর পাশাপাশি আইএমএফ যে আমাদের প্রায় 470 কোটি ডলার লোন দিচ্ছে, তার একটা শর্তের মধ্যে ছিল যে বাংলাদেশের কর এবং জিডিপি রেশিও 9% পর্যন্ত করতে হবে। এই জন্যই স্যার হচ্ছে একটা দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিওটা গুরুত্বপূর্ণ। সেম বিষয়গুলো আমি এখানে তুলে দিয়েছি, জাস্ট আপনারা একবার রিডিং দিয়ে ফেলবেন। আচ্ছা, এরপর এটা এই কোশ্চেনটাও ভাইভাতে করা হয়েছে যে জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাষণ দেওয়ার অধিকার কথা কে সংরক্ষণ করেন। অ্যান্সার হচ্ছে এটা মূলত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এর সাথে বলবেন যে বর্তমানে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কথাটা উল্লেখ করবেন। এটা বলে চুপ থাকবেন। স্যাররা যদি জিজ্ঞাসা করে আর কারো আছে কিনা, তখন আপনি অ্যান্সার করবেন জি স্যার। যদি আমরা বলি যে বিশেষ পরিস্থিতিতে প্রধান বিচারপতি বা সেনা প্রধান, তিনিও কিন্তু দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। এরপর কলম্বো সিকিউরিটি কনক্লেভ, এটা জিজ্ঞাসা করে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ কি। আপনি বললেন স্যার এটা হচ্ছে যে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার জন্য যে সংগঠন গঠিত হয়েছে 2011 সালে, সেটাই হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ। কেন এটা গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতিকালে কিন্তু এটা সম্মেলন হয়ে গেছে নভেম্বর মাসে। কে কে সদস্য, এগুলো রিটেনের কোশ্চেন, এগুলো জাস্ট আপনারা দেখে ফেলবেন, এখানে বলা হয়েছে আর কি। আচ্ছা,
কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশ যে কোন বিষয়টার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে সেটা আপনাকে বলতে হবে, যে এটা উন্মুক্ত আঞ্চলিকতাবাদের এটাতে, এবং এর মাধ্যমে একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে এই সংস্থাটাতে বিকাশ লাভ করতে পারে সেই বিষয়ে বলেছে। এই বিষয়টা একটু দেখে যাবেন। এবং যে আমাদের এই যে সম্মেলনটা হয়ে গেল, হ্যাঁ, সেখানকার যে আমরা যদি বলি যে সিদ্ধান্ত কী ছিল, সেখানকার সিদ্ধান্ত ছিল যে প্রতিটা দেশের মাঝখানে আঞ্চলিক যে সহযোগিতা বাড়ানো, রেষারেষিগুলো কমিয়ে আনার মাধ্যমে একটা উন্নয়নশীল সম্পর্ক গড়ে তোলাই ছিল এই কলম্বো সিকিউরিটি কনক্লেভের মেইন উদ্দেশ্য। জাস্ট এই 3-4টা পয়েন্ট একটু মনে করে যান। COP30, কপ থেকে কোশ্চেন করা হয় না বা জলবায়ু থেকে কোশ্চেন করা হয় না এমন ভাইবা হতেই পারে না। COP30 যদি আমরা বুঝতে চাই যে তাহলে আমাকে আগে জানতে হবে যে COP30 জন্য সিদ্ধান্ত কি কি হয়েছে, তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশের এর ক্ষেত্রে গুরুত্বটা কী। সুতরাং আমি কিন্তু একটা জনাব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্যারের একটা লেখনী তার পত্রিকায় একটা হচ্ছে সম্পাদকীয় ছিল, সেটা আমি তুলে দিয়েছি যাতে আপনি এটা রিডিং দিয়ে আপনি অ্যান্সারটা করতে পারেন। তবে COP30 সিদ্ধান্তগুলো আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি অ্যান্সার এখানে করতে পারবেন, যেটা আমি এখানে সবুজ কালারে বোল্ড করে দিয়েছি। যে এখানে যেহেতু এটা ব্রাজিলের বেলেমে হয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তিনি গ্লোবাল মতিরাও নামে একটা প্রস্তাব সবার সামনে উত্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে প্যারিস জলবায়ু চুক্তিকে শক্তিশালী করা। তখন আপনাকে জানতে হবে প্যারিস জলবায়ু চুক্তিটা কি, জলবায়ু অভিযোজন এবং অর্থায়নের একটা কাঠামো তৈরি করা, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড যেটা দেওয়া হয়েছে সেটাকে কার্যকর করা, এরপরে হচ্ছে বৃক্ষরোপণ করা এবং হচ্ছে জলবায়ু বান্ধব বাণিজ্য আলোচনা শুরু করা, এবং লাস্টে হচ্ছে আপনি বলবেন, যদিও স্যার পূর্ববর্তী সম্মেলনগুলোতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথার অনেক আলোচনা হয়েছিল, কিন্তু COP30 এই সম্পর্কে এখনও বাস্তবিক কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। এই বলে আপনি চুপ থাকবেন। এরপরে স্যার আপনাকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে জিজ্ঞাসা করতে পারে, এরপর সবুজ জলবায়ু তহবিল থেকে জিজ্ঞাসা করতে পারে, এগুলো রিটেনের টপিক, আপনারা সেই অনুসারে অ্যান্সার করবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশের জন্য কেন এটা গুরুত্বপূর্ণ, তখন আপনি বলবেন স্যার অবশ্যই বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ যদি এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা না করতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু যেমন আমরা দেখেছি বিশ্ব ব্যাংকের রিপোর্টে 2050 সালের মধ্যে 1/3 ভূমি তলিয়ে যাবে। এরপরে প্রতি বছরে একটা ব্যাপক হারে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অভিযোজনের জন্য টাকা খরচ করতে হবে, এটা একটা বিষয় রয়েছে। এই বিষয় সুতরাং বাংলাদেশের এখনই প্রয়োজন হচ্ছে এই বিষয়টাকে সলভ করা। আচ্ছা, এলডিসি থেকে জিজ্ঞাসা করা হয়েছে, এলডিসি রিটেনের কোশ্চেন, এটা দেখে ফেলবেন। এলডিসি থেকে আপনাকে স্বাস্থ্য খাতে যেটা কমন কোশ্চেন করা হতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো এলডিসি থেকে গ্র্যাজুয়েট হবে, যে আমরা জানি 24শে নভেম্বর 2026 সালে এলডিসি থেকে যখন গ্র্যাজুয়েট করবে তখন একজন মানুষের ওষুধ কেনার ক্ষেত্রে কী লাভবান হবে বলে আপনি মনে করেন? তখন কারণ স্যার বলবে যে আমরা তো জানি যে বাংলাদেশে ওষুধের দাম কম, কিন্তু যখন আমাদের এলডিসি থেকে আমরা যখন বের হয়ে যাব তখন তো আমাদের আর কপিরাইট সত্ত্ব থাকবে না, তাহলে তো ওষুধের দাম বেড়ে যাবে, তারপরেও কীভাবে উপকার হবে আর কি। আচ্ছা, তখন আপনি একটু এটাকে গুছিয়ে বলবেন স্যার এলডিসি থেকে বের হয়ে গেলেও বাংলাদেশ কিন্তু 2033 সাল পর্যন্ত ট্রিপসের যে মানে যে কপিরাইট যে সুবিধাটা পাবে আর কি। ফলে এই সময় পর্যন্ত কিন্তু দেখা যাবে যে বাংলাদেশে ওষুধ বিষয়ে যে সুবিধাগুলো এগুলো হচ্ছে মূলত অব্যাহত থাকবে। ওকে, আচ্ছা, ফলে এই সময়ে প্রান্তিক মানুষের জন্য ওষুধের দামও বাড়বে না, সুতরাং তাদের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আরেকটা হচ্ছে যখন দেখা যাবে যে এলডিসি থেকে উত্তরণের ফলে যে ঘটনা ঘটবে যে বাংলাদেশের প্রতি অন্যান্য দেশগুলো বিনিয়োগ বৃদ্ধি পাবে, ওষুধ খাতে বেশি পাবে আর কি। সুতরাং দেখা যাবে যে যত বেশি বিনিয়োগ হবে তত নতুন নতুন কোম্পানি গড়ে উঠবে, তত প্রতিযোগিতা বাড়বে, সুতরাং ওষুধের মানও যেমন বাড়বে এবং একই সাথে দেখা যাবে কোম্পানিগুলোর মাঝখানে ওষুধের দামগুলো কমিয়ে দেওয়ারও প্রবণতা থাকবে। অতএব এইভাবে হচ্ছে একটা দেশের বা বাংলাদেশের গ্রাম এবং হচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো উপকৃত হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে অর্থনীতি রিলেটেড কোশ্চেন, যেমন দেশে বেকারত্ব বাড়ছে কেন, বা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জগুলো কি কি। আচ্ছা, তখন আপনি বলবেন যে
স্যার দেশে বেকারত্ব বাড়ার মেইন কারণটা হচ্ছে, প্রথমে হচ্ছে সুদের হারটা অনেক বেশি করা হয়েছে, বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা রয়েছে, এবং পাশাপাশি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকিং খাতে তারল্য সংকট ইত্যাদি কারণে দেশে বেকারত্বের পরিমাণ বাড়ছে, এবং এগুলোও কিন্তু একই সাথে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান। এরপরে যদি জিজ্ঞাসা করে যে সরকার এই সমস্যাগুলো কীভাবে মোকাবেলা করছে, তখন আপনি বলবেন যে স্যার, যদিও এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে, কিন্তু বর্তমানে সরকার কিন্তু তাদের প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করছে? সরকার কিন্তু দেখা গেছে যে রেমিটেন্সের 2% প্রণোদনা দিয়েছে, আমি প্রবাসী অ্যাপ চালু করেছে, প্রবাসী বন্ড চালু করেছে। এরপরে দেশে হচ্ছে বিনিয়োগের জন্য আমরা জানি যে কিছুদিন আগে বিডা একটা হচ্ছে আমাদের দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য একটা সম্মেলন আয়োজন করেছিল। এইভাবে সরকার কিন্তু, এবং অর্থনৈতিক খাতে দেশের ব্যাংকগুলো কি করছে, ব্যাংকগুলো দেখা যাচ্ছে যে ডলার কেন্দ্রিক যে অর্থনীতি সেটাকে আরও চাঙ্গা করার চেষ্টা করছে। হ্যাঁ, এই বিষয়গুলো কন্ট্রোলের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে যদি আন্তর্জাতিক থেকে কোশ্চেন করে, তখন জিজ্ঞাসা করতে হবে যে ন্যাটোতে কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেন যোগদান করছে না, কেন যোগদান করছে না বলে মনে হচ্ছে? তখন আপনি বলবেন স্যার, এর মেইন কারণটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে জেলেনস্কিকে কিন্তু যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন মেইনলি, এবং প্লাস যে যুদ্ধের প্রথম সময়ে ইউক্রেন যে ইউরোপের দেশগুলো থেকে যে সহায়তা পাচ্ছিল সেটা বর্তমানে পাচ্ছে না, অর্থাৎ পশ্চিমা দেশগুলো তাদেরকে যথাযথভাবে সাহায্য করছে না। এই কারণে দেখা গেছে যে ন্যাটোতে ইউক্রেন যোগদান করছে না। এরপরে সুদানের গৃহযুদ্ধ, এটা হচ্ছে একটা এবার ভাইবার একটা হট টপিক, যে সুদানের গৃহযুদ্ধটা কেন হচ্ছে, বা এরকম জিজ্ঞাসা করছে যে পৃথিবীর বর্তমানে কোন দেশে একটা বড় মানবিক বিপর্যয় ঘটছে। অ্যান্সার হচ্ছে সুদান। কেন হচ্ছে যদি বলে, আপনারা অনেক কিছু পড়তে পারেন, আমি খুব সংক্ষিপ্ত উপায়ে এটা দিয়েছি যে 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট যে বাশির ছিলেন, তাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন যে হচ্ছে সুদানিস আর্ম ফোর্সের যে তৎকালীন বা বর্তমান যে প্রধান আবদেল ফাত্তা আর বুরহান, এবং তৎকালীন সময়ে তার সহকারী ছিলেন হচ্ছে জেনারেল হামদান দাগালো। পরবর্তীতে এনারা কিন্তু হচ্ছে এই হামদান দাগালো এই আধা সামরিক বাহিনী যে র্যাপিড সাপোর্ট ফোর্সেস হচ্ছে গঠন করেছিলেন, এবং এই গত যে 5-6 বছর সময়ে এই দুই জনের মধ্যে আবার দ্বন্দ্ব লাগে, এবং দেখা যায় যে কে এই র্যাপিড ফোর্সকে নেতৃত্ব দিবে এই নিয়ে সমস্যার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সুতরাং দুই পক্ষের মধ্যে সংঘাতের ফলে সুদানে এই রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি হয়েছে, এবং দেখা গেছে যে র্যাপিড ফোর্স সাপোর্ট ফোর্স রয়েছে, বা যেটাকে আমরা আরএসএফ বলি, তারা সুদানের বিভিন্ন অঞ্চলগুলো যেমন দারফুর তারা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এরপরে আপনাদের জিজ্ঞাসা করতে পারে যে কেন এই দেশটা, এই সুদান, এই দেশটা তো আফ্রিকার দেশ, এটা একটা দুর্বল অর্থনীতির দেশ, তারপরেও কিন্তু পৃথিবীর সবার কাছে বা সব উন্নত দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, কেন রয়েছে? তখন আপনি বলবেন স্যার, কারণ হচ্ছে সুদান হচ্ছে খনিজ সম্পদে একটা হচ্ছে একটা ভরপুর একটা দেশ। হ্যাঁ, তেল, সোনা সহ অনেক খনিজ সম্পদ রয়েছে, এবং এই জন্যই যে পশ্চিমা দেশগুলো প্লাস এর সাথে যে আমাদের মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো রয়েছে যেমন সংযুক্ত আরব আমিরাত, এদের সুদানের প্রতি দৃষ্টি রয়েছে, এবং এই জন্যই সুদানের এই সংকটটাও কিন্তু আমাদের বৈশ্বিক একটা ঝামেলাকর একটা অধ্যায় হিসেবে সূচিত হয়েছে। এই ছিল আজকের ক্লাস, যে ভাইভাতে যে কমন নতুন কোশ্চেনগুলো করা হচ্ছে এবং সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিজ্ঞাসা করা হয়েছে, সেটি আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে করবেন অবশ্যই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।